সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির বিশেষ আলোচনা দুর্নীতিকে না অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি মানসুরুল হক। দর্শক, জার্মান ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণার সূচকে 2024 সালে বাংলাদেশের অবস্থান 2 ধাপ পিছিয়েছে। 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 151তম। 2023 সালে অবস্থান ছিল 149। ছাত্র জনতার তীব্র আন্দোলনে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের আমলে দেশকে দুর্নীতিমুক্ত করার প্রতিশ্রুতি বারবার দেয়া হলেও দুর্নীতি কমাতে যেই ধরনের উদ্যোগ দরকার তা নেওয়া হয়নি, বরং দুর্নীতিকে নানানভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকদের অনেকে। ফলে দুর্নীতি নির্মূল না হয়ে বরং ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে সমাজ ও রাষ্ট্রযন্ত্রের প্রতিটি স্তরে। পতিত সরকারের প্রধানমন্ত্রী যখন বলেন তার পিয়ন 400 কোটি টাকার মালিক, তাতে বোঝা যায় দুর্নীতি কতটা গভীর। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, সেই বাংলাদেশের সামনে অন্যতম প্রধান চ্যালেঞ্জ দুর্নীতি নির্মূল করা। এমন এক বাস্তবতায় দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় দুর্নীতি নির্মূলের চ্যালেঞ্জ। আর এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে আছেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান, এবং আছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। যাচ্ছি মূল আলোচনায়। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন সরকার বা বিভিন্ন পর্যায় থেকে দুর্নীতি নির্মূলের প্রতিশ্রুতি বিভিন্নভাবে দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে এই দুর্নীতি কমছে না, বরঞ্চ বাড়ছে। তো এই জায়গাটা থেকে কিভাবে বের হতে পারি এবং কেন বাড়ছে? ধন্যবাদ আপনাকে, আরটিভির দর্শক শ্রোতা এবং আমার সহ-আলোচক আসাদুজ্জামান সাহেবকে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনি এখানে আসছেন দুর্নীতি নির্মূলের চ্যালেঞ্জ। কিন্তু এই যে এক্সিস্টিং যে সরকার আমাদের এখন তার সামনে, সেটা আমি তর্কের খাতিরে বলছি। একে আমরা অফিসিয়ালি কি বলছি? ইনি একটা অনির্বাচিত সরকার। তাহলে উনি দুর্নীতি কি, উনি আরেকটা সাবজেক্ট ওপেন করবে? তাহলে কোঅপারেট করবে কে? কোঅপারেট করবে কে? কারণ আমরা যেটা দেখতেছি বাংলাদেশে, কিন্তু আমরা শুধু দুর্নীতি বলতে কিন্তু প্রাথমিকভাবেই চলে যাই টাকার দুর্নীতি। টাকার দুর্নীতি কিন্তু বড় দুর্নীতি না, দুর্নীতি আরও আছে। আপনার রাজনৈতিক দুর্নীতি আছে একটা। রাজনৈতিক দুর্নীতি কোনটা? যেটা আমি পিছনের সরকারের দিকে যাই, তাহলে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো সব কিন্তু দুর্নীতির অংশ, এবং সেই দুর্নীতির সাথে টাকার সম্পৃক্ততা আছে। টাকা দিয়েই সেগুলো করানো হয়েছে। আবার আজকের দিন যদি আমি দেখি, আজকে যখন এই সরকারটাকে দলমত নির্বিশেষে আমরা সবাই বসাইলাম যে হ্যাঁ আপনি বসেন, বসানোর পর আমরা কি বললাম? যে আপনি চালান। এবং উনি কিন্তু বলছেন কিছু সংস্কার করবেন। রাজনৈতিক দলগুলো সব সংস্কার মেনে নিছে যে করুন। কিন্তু তারপরে যখন এই সরকারের উপর নানান চাপ আসতেছে যে এই দাবি, এ পর্যন্ত 130-এর অধিক আন্দোলন হয়েছে তার বিরুদ্ধে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে, এগুলা কি, সে কি নির্বাচিত সরকার? আমরা যখন সবাই বলতেছি সে নির্বাচিত না, তাহলে উনি একটা নির্বাচন দিয়ে চলে যাবেন এবং উনি চলে গেলে দুর্নীতি আমরা দূর করে ফেলবো, সেটা সেকেন্ড চ্যাপ্টার। কিন্তু এই যে অন্যান্য রাজনীতিবিদ আমরা যারা দাঁড়াই আছি, তারা কি একবারও বলছি যে এই সরকারের উপর তোমরা এই চাপটা প্রয়োগ করো না, তোমরা একটা সুস্থ পরিবেশ পরিস্থিতি দাও, একটা ভালো নির্বাচন করে চলে যাক, তারপরে তোমাদের দাবি দেওয়া দেখব? এই যে পলিটিক্যাল নেতারা এটা বলছে না, এটা এক ধরনের করাপশন। জি, এটা এক ধরনের করাপশন। 2 নম্বর আসেন প্রাতিষ্ঠানিক করাপশন, যেটা যেমন আপনি জানেন সিএমএইচ চালায় কে? সিএমএইচের একজন ইনচার্জ থাকেন, যিনি নর্মাল কোর্সে আমি যেটা জানি একজন ব্রিগেডিয়ার জেনারেল ওটার ইনচার্জ থাকে। আপনি দেখুন তো সিএমএইচ কত সুন্দর চলে, কিন্তু ওই ভদ্রলোক চাইনে যখন আমি ঢাকা মেডিকেল কলেজ চালাইতে দেই, ই বিকামস ফেলিউর। কী কারণে? একই ব্রিগেডিয়ার তো ওইটা এত সুন্দরভাবে চলে, তো এইটা এত সুন্দরভাবে চলে না কেন? বিকজ উনি এসে পড়তেছেন এমন একটা প্রতিষ্ঠানে, যেই প্রতিষ্ঠানটা প্রাতিষ্ঠানিকভাবেই ডার্টি, করাপশন। এখানে আছে সিবিএ বলেন, তারপরে কি বলেন, ওই বিভিন্ন ইউনিয়ন সমিতি, ওখানে আপনি পাইবেন অমুক পরিষদ তমুক পরিষদ, ব্যক্তির নামে যে সমস্ত ব্যক্তিগুলো দলের প্রতীক। তো এই সমস্ত পরিষদ যখন থাকে এবং তখন তাকে এনে বসানোর পর সে যখন তার কাছে অপশন থাকে 2টা, সে তার টপের সাথে কথা বলে, স্যার কোথায় পাঠাইলেন আমারে? তখন তার অপশন থাকে 2টা। এক, হয় তুমি সিচুয়েশনের সাথে অ্যাডজাস্ট করো, আর নয়তো চলে আসো। কিন্তু চলে আসাটা খুব সহজ না, তাকে আনতে বলে অ্যাডজাস্ট করো। তো অ্যাডজাস্ট করতে হলে কোথায় যায় সে? সিএমএইচের স্ট্যান্ডার্ড থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজের স্ট্যান্ডার্ডে চলে যেতে হয়, যেখানে অ্যাডমিশনের জন্য
ব্যবস্থা লাগে ফিনান্সিয়াল, প্রতিটা জায়গায় আপনার ধাপে ধাপে ব্লক। এই যে প্রাতিষ্ঠানিকভাবে আপনি যদি ওইভাবে যান, দুর্নীতির রুটে হচ্ছে, দুর্নীতির রুটটা যারা এস্টাবলিশড করতেছে তারা হলো পলিটিক্যাল লোক, পলিটিক্যাল পার্টিগুলো। কেন বলছি? কারণ পলিটিক্যাল পার্টিগুলোকে অ্যাকোমোডেট করতে হয় তার লোকদেরকে। এখন বাংলাদেশ এত ছোট্ট একটা জায়গা যেখানে 20 কোটি লোক বা 18 কোটি লোক বসবাস, আপনি কয়টা চাকরি আছে যে তাদেরকে প্রোভাইড করবেন? আছে? আপনি তো হাজার চেষ্টা করলে চাকরি দিয়ে প্রোভাইড করতে পারবেন না। যে কারণে ইউনূস সাহেব বললেন, সম্প্রতি বললেন যে আমরা শুধু বিশ্ববিদ্যালয় করতেছি, কিন্তু তার সাথে আমরা একটা নার্সিং কলেজ করে ফেলি। উনি বলছেন যে সারা পৃথিবীতে নার্সের ডিমান্ড সীমাহীন। এবং আমি যদি একটু আপনাকে একটু অ্যাড করি যে আমরা কি তাহলে মোটা দাগে কি বলতে পারি, রাজনীতিবিদদের সংস্কার নাকি সরকারের অবকাঠামোগত সংস্কার, কোনটা করা খুব বেশি প্রয়োজন? আপনি সরকারি অবকাঠামো যাই থাকুক, আপনি সরকারি অবকাঠামো তো ঠিকই আছে, কিন্তু সেটাকে যখন আপনি নির্বাচনের অধিকার থাকবে না, ভোটের অধিকার থাকবে না, আপনার নাগরিক অধিকার থাকবে না, আপনি কিছু বলতে পারবেন না। যেমন ধরেন আজকে বিডিআরের 57 জন অফিসার মারা গেল, সেটাকে কি ঘোষণা করা হয়েছে? জাতীয় সেনা দিবস। ফর এক্সাম্পল, আমরা কি পেরেছি এই গত 9 সালের পরে এ পর্যন্ত এই শব্দটা করতে পারছি যেটা শহীদ জাতীয় সেনা দিবস হতে পারে? তো আমরা সেই জায়গাটায় ছিলাম। তো আপনি যদি গণতন্ত্র না রাখেন, নাগরিক অধিকার না রাখেন, কথা বলার সুযোগ না দেন, তাহলে আপনি কীভাবে ঠিক করবেন? 1, 2 হচ্ছে আপনার উদ্দেশ্য যখন থাকে যে করাপশন করবেন, করাপশনের মূল জায়গাটা হলো টাকা। আপনি একটা জিনিস চিন্তা করেন না যে মানি ক্যান মেক মেনি থিংস বাট নট এভরিথিং। যেমন আপনি বিয়ে করেছেন 17 বছর, 16 বছর, আপনি 200 কোটি টাকার মালিক, কিন্তু আপনার একটা সন্তান হচ্ছে না, আপনি কিন্তু সমস্ত টাকা বৃথা। আপনি 200 কোটি টাকার মালিক, ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুম আসতেছে না, আপনার সমস্ত জীবন বৃথা। আপনাকে এইভাবে চিন্তা করতে হবে। আজকে যারা টাকা রোজগার করছে টোটালটাই করাপশন। তারা কোথায়, তাদের টাকা কোথায়, তাদের সন্তান কোথায়, কে কোথায়, এটা যদি আপনি রিয়েলাইজ করেন, আজকে যদি এরা রিয়েলাইজ করতো, আজকে যারা এই মুহূর্তে আছে, তাইলেও কিন্তু দেশটা স্টেবল হইতো অনেকখানি। কেন আমি বলি, যেই লোকগুলো দেশ থেকে পলাত হয়ে গেছেন বিভিন্ন জায়গার থেকে, এমন অনেক লোক আছে যে এমন জায়গায় বসাইছে, ধরেন দুর্নীতি করে একটা প্রতিষ্ঠান বানিয়েছে আওয়ামী লীগের, আমরা বলি 200 কোটি 500 কোটি 1000 কোটি টাকার জিনিস, সেটার জন্য যারা মেনটেন করতো তাদেরকে সহায়তা দিত, লয়ারও ছিল, তাদেরই লয়ার ছিল। ফর এক্সাম্পল, এইভাবে মাঠে ঘাটে নানান জায়গায় চাঁদাবাজি হইতো, আমরা শুনছি। কিন্তু সেই যে তারা পলাতক হয়ে গেল, সেই জায়গাগুলো কি আদৌ খালি আছে? আমরা তো ওই জায়গাটা যদি খালি থাকতো তাহলে তো বুঝতাম আমরা যে না, দুর্নীতিবাজরা চলে গেছে, জায়গাটা খালি পড়ে আছে। তো জায়গাটা যেখানে ভরাট হয়েছে, কারা ভরাট করলো? তারা কি মঙ্গল গ্রহ থেকে আসছে? তো আপনাকে চিন্তা করতে হবে যে দুর্নীতি নির্মূলের চ্যালেঞ্জ, এটা যদি আমি এই সরকারের সময় আলোচনা করি আর তাকে যদি আমরা অ্যালাউ করি, আর রাজনীতিবিদ যদি অ্যালাউ করে, উনি এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারেন। কেন? একটা শেষ কথা বলে দিই, আপনি সিম্পল আসেন, ইউনূস সাহেব কি বলছেন? এনআইডি থাকলে পাসপোর্টের জন্য ভেরিফিকেশন লাগবে না, জাস্টিফাইড। আপনার এনআইডি থাকার পর ভেরিফিকেশন লাগবে কেন? 1, 2, আমি একটা পাসপোর্ট করলাম, রমনা থানায় আসি, পরে রমনা থানা ভাগ হয়ে হাতিরঝিল থানা হইলো 2 ভাগ, আমার বাড়ির ঠিকানা তো একই জায়গায় আছে, পুলিশ বলতেছে ভেরিফিকেশন লাগবে। ফর হোয়াট? এটা তো রাষ্ট্র করে নাই, এটা করাপ্ট পুলিশ করতেছে। তোমার থানা আগে ছিল রমনা, এখন হলো হাতিরঝিল, ভেরিফিকেশন লাগবে, বাট আমার বাড়িতে একই জায়গায় আছে। থানা না ভাগ হয়েছে, এলাকা ভেঙে 2 টুকরো হয়েছে। দিস ইজ দ্য ওয়ে অফ করাপশন, এবং এটা শেল্টার দিচ্ছে করাপ্ট রাজনীতিবিদরা। রাজনীতিবিদ যদি করাপ্ট না হয়, আপনি নিশ্চয় দিকে করাপশন হবে না। জি, আসছি আবার জনাব রাজ্জাকি। অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান, ঘুষ না দিলে কাজ হয় না, আবার অনেকে ঘুষকে তাদের একটা অধিকার বলে মনে করেন। এই যে একটা অবস্থা বা সিচুয়েশন তৈরি হয়েছে আমাদের সরকারের বিভিন্ন কার্যক্রমে, সরকারি অফিসে আমরা দেখছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কোনো ধরনের উপটোকন বা ঘুষ বা কোনো ধরনের সুবিধা না দিলে স্বাভাবিকভাবে কাজ হচ্ছে না, বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছে সাধারণ মানুষ। তো এই যে একটা সিস্টেম তৈরি হয়েছে, এই সিস্টেমটা থেকে আমরা কীভাবে বের হতে পারি? আমি ধন্যবাদ জানাই, আমার সহ আলোচক সুন্দরভাবে বলেছেন, উনি প্রাতিষ্ঠানিক দুর্নীতির কথা বলেছেন। বিষয়টা হচ্ছে যে প্রতিষ্ঠান কেন্দ্রিক যখন এই দুর্নীতি বা অসৎ উপায় অবলম্বন করা হয়, তখন উপর থেকে নিচ পর্যন্ত পরতে পরতে কিন্তু সেটা বিস্তার লাভ করে জালের মতো। আমাদের দেশে স্বাধীনতার পরে বিশেষ করে যে দলই ক্ষমতায় আসছে, সেই দলগুলো বিভিন্নভাবে এই দুর্নীতির সাথে যুক্ত হয়ে গেছে। গত 16 বছরে এটির কোনো সীমা ছিল না, সীমাহীন দুর্নীতি, অপরিসীম দুর্নীতি, মানে দুর্নীতি বলতে যা বোঝায় এমন কোনো ক্ষেত্র নেই। প্রাতিষ্ঠানিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক
যত ধরনের দুর্নীতি আছে এমন কোনো দুর্নীতি নাই যে সে সংজ্ঞার মধ্যে পড়বে না। তো আপনি যেটা বলছেন যে ওই সরকারি পর্যায়ে বিভিন্ন অফিস আদালতে বা প্রতিষ্ঠানে ঘুষ না দিলে কাজ হয় না, ফাইল নড়ে না, এ ধরনের আমরা প্রতিবেদন প্রতিনিয়তই দেখতে পাই, পেয়েছি আগে এই 16 বছরে, কিন্তু কোনো জায়গায় এর কোনো প্রতিকার আমরা দেখিনি। দু একটা হয়তো লোক দেখানোর জন্য হয়েছে, কিন্তু দুর্নীতি যারা প্রমোট করছে তাদের সেই রকম বিচার কিন্তু হয় নাই। দুর্নীতি দমন কমিশন আমাদের আছে, এই জন্যই তো দুর্নীতি কমিশন প্রতিষ্ঠিত হয়েছে। তারা দুর্নীতির কমানোর জন্য বা হ্রাস করার জন্য অথবা বিলোপ সাধনের জন্য নানা ধরনের উদ্যোগ গ্রহণ করে বিভিন্ন সময়, কিন্তু তারাও কি স্বাধীনভাবে কাজ করতে পেরেছে? তারাও কিন্তু পারে নাই। এখন দুর্নীতিটা হয়ে গেছে অনেক ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে দেখবেন যে এটি প্রাতিষ্ঠানিকতা এমন পেয়েছে মনে হয় ওটা দুর্নীতি না, ওটা হয়তো পুরস্কার বা উপঢৌকন বা কোনো কিছু দিয়ে তাকে তুষ্ট না করলে আসলে ওই ফাইলটা নড়ে না। তো আসলে তো এরকম হওয়ার কথা নয়। আমরা দেখেছি যে 1952 সালে আমাদের এখন ভাষার মাঠ চলছে, ভাষা শহীদদের আমরা স্মরণ করি। 52 সালে যে ভাষা আন্দোলন হয়েছিল সেখানে পাকিস্তান সরকার ছিল, 47 সালে দেশভাগ হয়েছে, সেখানে ছিল আমাদের কি দেশভাগ হয়েছে কারণ তার আগে ব্রিটিশরা এখানে ছিল। তো পাকিস্তান বা ব্রিটিশ তাদের অধীনে আমরা ছিলাম, সেখানে একরকম দুর্নীতি হয়েছে। পাকিস্তান আমলে আমাদেরকে শোষণ অত্যাচার করে তারা নানাভাবে দুর্নীতি করেছে আমাদের সাথে। কিন্তু 1971 সালের পরে তো আমরা একটা স্বপ্ন দেখেছিলাম যে একটা স্বাধীন সার্বভৌম দেশ হবে, সেখানে দুর্নীতিমুক্ত হবে, সেখানে মানুষ কথা বলতে পারবে, ভোট দিতে পারবে, মানুষের যে গণতান্ত্রিক প্রক্রিয়া সেই প্রত্যেকটা প্রক্রিয়ায় মানুষ অংশগ্রহণ করতে পারবে। কিন্তু আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম যে সেই আশা কোনো ক্রমেই বাস্তবায়ন হচ্ছে না, এবং দিনের পর দিন আমাদের যে ন্যায়, সঙ্গত অধিকার, সত্য সবসময় দূরে চলে যাচ্ছে। আপনি দুর্নীতির মানে খুব সহজভাবে যদি বলা যায় যে নীতি তো থাকে না, আসলে নীতিটা দূরে চলে গেলেই তো দুর্নীতি। তো এইটা আমাদের মানে 16 বছরে আমরা দেখেছি যে দুর্নীতিটা যেমন কেমন দুর্নীতি না, এটা আমাদের সামাজিক অবস্থার মধ্যে ঢুকে গেছে এমনভাবে মনে হয় এটা দুর্নীতি, এটা একটা সামাজিক প্রক্রিয়ার মধ্যে সরল একটা প্রক্রিয়া হয়ে গেছে। যদি তাই হয়, সামাজিক প্রক্রিয়ার মধ্যে যদি আপনার এই অবৈধ, অন্যায্য, অন্যায় জিনিস বা উপাদান ঢুকে যায় এবং আমাদের চিন্তা জগতের যদি সেই বিস্তার লাভ করে, তাহলে আপনি রাষ্ট্রীয় পর্যায়ে কেন এমন কোনো পর্যায় নাই যে সেখানে দুর্নীতির আশ্রয় নাই। যে আপনি বলছিলেন যে 1952 কথা, তো 1952, 1971, সর্বশেষ আমরা দেখেছি 2024 ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে আমরা নতুন দেশ পেয়েছি, নতুনভাবে অনেকে বলছে নতুনভাবে স্বাধীনতা পেয়েছি। তো আমরা এই অর্জনকে কি দুর্নীতির সাথে মানে দুর্নীতি মুক্ত করারও একটা অর্জন, বা আমরা যুদ্ধ বলেন বা যেটাই বলেন সেই জায়গাটা থেকে দুর্নীতি মুক্ত দেশ হিসাবে কি আমরা আশা করতে পারি অদূর ভবিষ্যতে? না, 2024 সালে বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা সংস্কার দিয়ে আন্দোলন শুরু হয়েছিল। তো সেটা এক দফা পরবর্তীতে এক দফায় পরিণত হলো যে সরকার পতন। তো এবং সেটাই হয়েছে। আমরা তো অবশ্যই আশাবাদী যে আমাদের যে 2000-এর বেশি ছাত্র জনতা যে আত্মাহুতি দিয়েছে, তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা এই কথা বলছি। আমাদের কিন্তু প্রত্যেকেরই সেই দায় আছে। তাদের রক্তের সাথে তো বেইমানি করা হবে। তাহলে আমরা যদি সেই ন্যায্য একটা সমাজ প্রতিষ্ঠা না করতে পারি, বৈষম্য বিরোধী সমাজ যদি আমরা প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে আমাদের কিন্তু দায় থাকবে, এবং এই দায় থেকে আমরা কোনো ক্রমেই রক্ষা পাবো না। আমরা মনে করি যে অবশ্যই বাংলাদেশ এই দুর্নীতি মুক্ত হবে এবং একটি সুন্দর সমাজ গঠন হবে, এটা আমাদের প্রত্যাশা। জি, জনাব আসাদুজ্জামান, আমি আসছি আবার আপনার কাছে। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, সমাজের প্রতিটি স্তরে দুর্নীতি ছড়িয়ে পড়েছে, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। তো এর দায়টা আসলে কে নিবে? এই দায় থেকে কি আমরা বের হতে পারবো? কি মনে করেন আপনি? না, বের হতে পারবো কি পারবো না সেটা তো আরেকটা ব্যাপার। আপনি চট করে এখান থেকে বের হওয়া যাবে না। আপনি একটা জিনিস যদি লক্ষ্য করেন যে আপনি মেডিকেল কলেজে ভর্তি হইতেছেন, অনেক মেডিকেল কলেজ স্যাংশন দিছে। একটা মেডিকেল কলেজে ভর্তি হতে গেলে নিচে 15 লক্ষ, উপরে 25 লাখ 30 লাখ টাকা লাগে। একবারও কি প্রশ্ন করছে গভর্নমেন্ট
মানে সরকার যে এত টাকা কেন লাগবে, নাম্বার ওয়ান। এবং এই মেডিকেল কলেজের স্যাংশনটা যখন দেয় তখন কিন্তু প্রচুর টাকা তারা খেয়ে ফেলে, সেটাকে রিকভারি করে। এবং এই রিকভারি যখন করে এটা লোড পড়ে কার উপরে? বাবা মার উপরে, প্রাইভেট পড়ায়। এবং এই লোড পেলে বাবা মা ফ্ল্যাট বিক্রি করেও বাচ্চারে পড়াইছে, এমনও আছে। এবং ফ্ল্যাট বিক্রি করে যখন নিঃশেষ হয়ে যায় সে, তখন না পায় মেডিকেল কলেজে একটা চাকরিও সে পায় না, এবং একটা প্রাইভেট অ্যারেঞ্জমেন্টও করতে পারে না, সে চিকিৎসাটা করবে। তাহলে আপনি নিঃস্ব হয়ে যাচ্ছেন পড়ার নামে। ইভেন আপনি যদি, আমরা ভর্তি বাণিজ্য দেখছি যে এডমিশনের সময় আপনাকে ডোনেশন দিতে হয়। এই কি বলে রাশেদ খান মেনন টেনন যারা এই ভিখারুন্নেসার দায়িত্বে ছিল, এবং এটা এক্সাম্পল দিলাম উনি, কালকে আমারই দিলে আমি একই জিনিস করব। এই যখন আমার অ্যাটিটিউড, এই জন্য একটা কথা আছে যে ল ক্যান পুট এ ব্রেক অন ক্রাইম, ইট ক্যানট চেঞ্জ দ্য অ্যাটিটিউড অফ ম্যান। মানুষের অ্যাটিটিউডের পরিবর্তন করতে হবে, আর সেই অ্যাটিটিউডের পরিবর্তন করতে দেয় না কারা? সেটা হলো পলিটিশিয়ানরা। কেন দেয় না আমি বলি। আপনি বলেন তো এই জুলাই আন্দোলনে যারা রাস্তায় ছিল, গুলি খাইছে, ইত্যাদি ইত্যাদি, আপনি বাংলাদেশের বিগত 53 বছরের যদি ইতিহাস আপনি টানেন, যারা যারা নেতা ছিল তাদের কোন নেতার কোন ছেলে কোন নাতি মাঠে ছিল? অর্থাৎ কিল তোর দৌড় আমার, অর্থাৎ মাইর খাবি তোরা, রাজত্ব করব আমরা। বিষয়টা এইরকম। শুধু তাই না, আমি একটু অ্যাড করি যে সাবেক এক অর্থমন্ত্রী বলেছিলেন ঘুষকে স্পিড মানি। হ্যাঁ, আবুল মাল আব্দুল মুহিত। হ্যাঁ, যারা সরকার থেকে দুর্নীতি দমন করবে তাদের মুখ থেকে যদি এই ধরনের কথা আসে, তাহলে এই সমাজ থেকে কিভাবে দুর্নীতি মুক্ত হবে? এই জন্য তো আপনার ট্রান্সপারেন্সি দরকার, আপনার ট্রান্সপারেন্ট হতে হবে। প্রথম কথা হলো আপনার ট্রান্সপারেন্ট হন। সেখানকার মন্ত্রী, প্রধানমন্ত্রীও বলছে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, এবং নির্লজ্জের মতো বলে। এই যে বিষয়গুলো, এইগুলো তো আপনার মেন্টাল একটা চেঞ্জ আপনার ভিতর থেকে আসতে হবে। আপনাকে টাচ করে না। এখনও আপনি বহির্বিশ্বে বিষয়ে বলতেছেন আমার কি অপরাধ, আমি কি দোষ করেছি। এটা যে বলে সে আর যাই হোক, আমি নিশ্চিত করে বলতে পারি সে একটা সুস্থ মস্তিষ্কের মানুষ নয়। জি, যেটা কথা বলে, সেটা আমার বাপও যদি বলে একই কথা, যে এত কিছু ঘটার পর যখন বলে আমি কি অপরাধ করেছি, আমার কি দোষ ছিল, হ্যাঁ, সেটাকে আমি আর কিছু না হোক একটা বিকারগ্রস্ত মানুষ ছাড়া আমি কিছু বলতে পারি না। এখন এটা বললেই বলবে উনি তো চলে গেছে। এখন এই যে সরকার, এখন আমরা যে দুর্নীতির ইস্যুটা এইখানে আনছি, সরকারকে আপনার টাইম দিতে হবে। আপনার টাইমও দিবেন না, দুর্নীতি দূর করতে চান, এটা কি হবে? আমি যার জন্য বলেছিলাম যে রাজনীতিবিদরা বলছেন যে রাজনীতিবিদরা নির্বাচিত হওয়ার পর নির্বাচিত সরকারের কাছে যদি ক্ষমতাটা হস্তান্তর করে, তখন সব প্রশাসন সব কাজ করবে, এটা বলতেছে সবাই, এটা আমি বানায় বলছি না। তো এই যে প্রশাসন কি ফর্মুলায় নামবে, দয়া করে একটু ইউনূস সাহেবরে দেন না বুদ্ধিটা। এই বেড়াটা কয়দিন থাকবে আল্লাহ মাহবুদ জানে, যে ওই কয়দিন যাতে প্রশাসন তাকে কোঅপারেট করে। যেই প্রশাসন ইউনূস সাহেবকে কোঅপারেট করে না, সেই প্রশাসন নির্বাচনের সময় আপনি সঠিক নির্বাচন করবে, এই আস্থা আপনার আসলো কেন? নাম্বার ওয়ান। নাম্বার টু, যে ইউনূস সাহেব সব জায়গায় ব্যর্থ, এমন কোনো সেক্টর নাই আমি খুললেই শুনি ব্যর্থ ব্যর্থ ব্যর্থ, আমি তর্কের খাতিরে ধরে নিলাম ব্যর্থ, তো সে একটা সুষ্ঠু নির্বাচন করবে, সেখানে আপনাদের আস্থাটা কেন? এ তো সবটাই ব্যর্থ হয়। আপনি নিশ্চিত কেমন হইলেন যে উনি একটা সুন্দর নির্বাচন দিতে পারবে? 3 নম্বর, আপনার দেশটাকে এত ভালোবাসেন, দেশের মানুষ আপনাদের কলিজার টুকরা। রাজনীতিবিদরা বলতেছেন যারা মনে করেন নির্বাচনতে ক্ষমতায় আসবেন, এবং ইউনূস সাহেব প্রতিদিন ক্ষতি করতেছে, চোখের সামনে দেশটার ধ্বংস করে দিতেছে। যদি তাই হয়, আপনারা কেন মানতেছেন যে ডিসেম্বর পর্যন্ত আমরা ওয়েট করে নির্বাচন দিবে, ডিসেম্বর তারিখ দিচ্ছে ইউনূস সাহেব? আপনি কেন মানতেছেন? আপনি তো দেশের ভালোবাসেন। আপনার ফরগেট অ্যাবাউট ইউর ইউনূস দরকার নেই তো আমার। আমি দেশকে ভালোবাসি, জনগণকে ভালোবাসি, দেশটার ক্ষতি করতেছে। কাজে কালকে ইউনূস সাহেবের সাথে দেখা করেন, দেখা করে বলেন জাস্ট গেট লস্ট, আপনি চলে যান, দেশের ক্ষতি হচ্ছে, দুর্নীতি রোধ হচ্ছে না, চাঁদাবাজি বন্ধ হচ্ছে না, আপনি চলে যান নির্বাচন দিয়ে, আমরা সেইটা বলার সাহস তো আমি দেখছি না কাউকে। মানে আমি খুব লজিক্যালি বলতেছি। তো আপনি দেশটা ক্ষতিগ্রস্ত হিসেবে তাকায় তাকায় দেখবেন, আর তার কাছে আমি নির্বাচন চাইতে পারবো না, আর সে ডিসেম্বরে নির্বাচন দিবে, আমি মেনে নিব কেন? আমি মানতে চাই না। আমি ব্যক্তিগতভাবে বলবো, যদি রাজনীতিবিদরা বলতে পারে যে হ্যাঁ অমুক একজন আছে XYZ, ইউনূস সাহেব গেলে গিয়ে সে চালাইলে ভালো হবে, তা তো আলহামদুলিল্লাহ, আমরা ইউনূস সাহেবের রিকোয়েস্ট, ইউ জাস্ট গো। 2 নম্বর আসেন, ইউনূস সাহেব যেটা করছে সেই চ্যালেঞ্জটাও কেউ করতেছে না। ইউনূস সাহেব বলছেন যে আমার এখানে যখন সবাই আসে তখন আমার সাথে ঐক্যমত্য আসে, আর আমার এখান থেকে চলে গিয়ে যে যার কথা বলে, এটাও একটা পলিটিক্যাল দুর্নীতি। এবং উনি বলছেন, এই কথাটা তো কেউ চ্যালেঞ্জ করে নাই যে ইউনূস সাহেব মিথ্যা বলতেছেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি যদি আসেন, ইউনূস উনি বলছেন সংস্কার কিন্তু আমরা সবাই মানি, আমরা বলতেছি সংস্কার কিছু করব। আজকে আমরা একটা বার্তা পাইলাম যে সংস্কারটা করবে কে? সংস্কারের প্রস্তাবটা কার্যকর করবে
ক্ষমতায় যে আসবে সে। তো সংস্কার প্রস্তাব আপনি কার্যকর যদি ক্ষমতায় এসে করেন, এখন করতে বাধাটা কোথায়? আপনি তো করবেন বলছেন, তো করবেন বললে আমি এখন মানলে দোষটা কি? কথার কথা, তর্কের খাতিরে আমি বলছি। সেক্ষেত্রে ইউনূস সাহেব যে কথাটা বলছেন যে আমার কাছে সংস্কারের ব্যাপারে আমি সবাই বলছি, কে কতটুকু মানেন, কে কোন সংস্কারটা কতটুকু মানেন সেটা আমাকে জানান, লিখিতভাবে জানান, আমি এটা ওয়েবসাইটে দিয়ে দিব। এই যে জিনিসগুলা, সে কিন্তু একটা মুখোশ উন্মোচন করতেছে যে রাজনীতিবিদদের বৈশিষ্ট্যগুলো কি, সেটাও কিন্তু কেউ চ্যালেঞ্জ করছে না। মানে আমার জায়গাটা হলো ওইখানে। সুতরাং আমাদের কাছে পরিষ্কার বোঝা যায় যে ইউনূস সাহেবের সামনে যে আমরা দুর্নীতি নির্মূলে চ্যালেঞ্জ করব, উই আর নট গিভিং হিম দ্য প্রিভিলেজ। আমরা তো তাকে সুযোগ দিচ্ছি না। সকাল বিকাল সন্ধ্যা পর্যন্ত হি ইজ আন্ডার প্রেশার, এবং তারপরে যে সে এভাবে বসে আছে। এখন সবাই শুনবে আর বলবে কি, আমি ইউনূস সাহেব নিয়ে নো, কালকে ইউনূস সাহেব চলে যাক, আবার যিনি আসবেন সে যদি খারাপ করে, আমি তাকে খারাপই বলবো। ইউনূস সাহেবের খারাপ দিক আছে, ইউনূস সাহেবের খারাপ দিকটা আছেই উনি নোবেল পাইছেন শান্তিতে, এবং উনি যেহেতু রাজনৈতিক কমিটমেন্ট নাই, ওনার কোনো ঠেকা নাই। ঠেকা নাই কেন? তোমরা মারামারি করো, আমার কি? আমি বলতেছি তোমরা আমার কথা শুনবা না, তো মারামারি করো গিয়ে। মারামারি করলে লোকসানটা কার হবে? ইউনূস সাহেবের রাজনৈতিক অভিলাষ নাই, কনফার্ম। আমি কেন, সবাই কনফার্ম যে তার রাজনৈতিক অভিলাষটা নাই। আবার কেউ কেউ বলেন উনি ক্ষমতায় থেকে কিংস পার্টি করতেছে। হোয়াট ইজ কল কিংস পার্টি? কিংস পার্টির সংজ্ঞাই তো জানে না। কিংস পার্টির সংজ্ঞাটা হইল ক্ষমতায় থেকে দল গঠন করবে এবং সেই দলের প্রধান তিনি হবেন যিনি ক্ষমতায় থেকে সবার প্রধান আছেন। এখন পর্যন্ত পার্টির নাম ঘোষণা হয় নাই, আমরা কিংস পার্টি। এই হলো আমাদের পলিটিক্যাল দূরদর্শিতা। তো আমাদের সেখান থেকে তো বুঝতে হয় যে কোথায় আমাদের গ্যাপ। সুতরাং দুর্নীতি দূর করার প্রথম ক্রাইটেরিয়া হইল আমাকে বুঝতে হবে যে আমি নিজে স্বচ্ছ কিনা। যিনি স্বচ্ছ, যদি স্বচ্ছ মনে করেন রাজনীতিবিদরা, কালকে সকালে ইউনূস সাহেবকে বের করে দেন। কারণ ইউনূস সাহেবের কাছে তুলনায় আপনাদের শক্তি এখন অন্তত 50 গুণ বেশি। কারণ ইউনূস সাহেবের ছাত্ররা নিয়োগ দিছে, ছাত্ররা রাষ্ট্রপতিকে সরাইতে পারে নাই, কারা? রাজনৈতিক দলের কারণে। এই যে ডক্টর ইউনূসকে নিয়োগ দিয়েছেন, এটা আমরা দেখেছি যে তরুণরা, এই যে বর্তমান 2024-এর পরে যে তরুণরা দেশকে নতুন একটা মাত্রায় নিয়ে এসেছে, তো এই তরুণরা কি আপনি মনে করেন এই তরুণরা দুর্নীতিমুক্ত একটা দেশ উপহার দিতে পারবে? এই জায়গাটা আপনার মতামত কি? তাকে কি দেশ চালাইতে দিছি আমরা? আপনি তো আগে, আমি বলতে পারবো না। এখন যদি বলেন, এখন আমি এইটাও শুনি ছাত্ররা তদবির বাণিজ্য করে, ছাত্ররা গাড়ির মালিক হইছে। হ্যাঁ, তো আপনি একজন প্রধানমন্ত্রীর পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, যিনি নাকি রাজনৈতিক পরিবারের, রাজনীতি বুঝে, রাজনীতির ঘরে পয়দা, রাজনীতি বলতে যা বুঝে A to Z তারা বুঝে, তো তাগো পিয়ন 400 কোটি টাকার মালিক হয় কিভাবে? আজকে আওয়ামী লীগ যে সমস্ত জায়গা থেকে চাঁদাবাজি করতো, টাকা পয়সা তুলতো, সেই জায়গাটা খালি আছে কিনা ওটা আমাকে বলেন। সেই জায়গাটা যদি খালি না থাকে, তাহলে আপনি শুধু ছাত্রকে ব্লেম দিচ্ছেন কেন? ছাত্রগুলোর অবস্থা হচ্ছে কি জানেন? আমরা বলি ছাত্রদেরকে বেয়াদব, আমরা বলি, আমি ছাত্রের পক্ষপাত না, ফর গডসে। আমি কিন্তু যখন যেটা জেনুইন সেটা বলি। যেমন আমার ছেলে আমার খুব ইন্টেলেকচুয়াল কথা বলে, খুব ইন্টেলেকচুয়াল বুদ্ধি দেয়, খুব ম্যাচিউরড কথা বলে। আমরা ব্লেম দিচ্ছি না, আমরা বলছি যে তরুণদেরও দায়িত্ব রয়েছে, কর্তব্য দুর্নীতিকে মোকাবেলা করা। ওই কর্তব্যটা কতটুকু পালন করতে পারবে? সে তো নিধিরাম সরকার, তার কাছে কি আছে? জি, বাস, দে আর ট্রাইং। ওকে, এখন আমি বলতেছি কোনটা? আমার সন্তানকে আমি ইন্টেলেকচুয়াল বলি, যে আমার এমন বুদ্ধি দেয় যে আমি তার বুদ্ধি ফলো করি, এবং আমার বন্ধুদেরকে গর্ব করে বলি আমার ছেলে কিন্তু খুব মেধাবী, আমাকে এই অ্যাডভাইস করে, এবং তাকে ফলোও করি। কিন্তু ঠিক একই অ্যাডভাইস যখন আপনার ছেলে আমাকে করছে, তখন আমি তাকে বলছি ইসরে পাকা। আরও 2বার যদি রিপিট করে, তাহলে তাকে বলতেছি বেয়াদব। তার মানে কি? আপনি যুগ পরিবর্তন হয়েছে, আপনাকে বুঝতে হবে। বাংলাদেশ এখন এমন একটা জায়গায় গেছে, আপনাদেরকে চিন্তা করতে হবে। শেখ হাসিনা পতন হয়েছে 5 তারিখ, কোশ্চিনকালে কল্পনা করে নাই আজকে যারা বড় বড় রাজনীতিবিদ তারাও স্বপ্ন দেখে নাই সে চলে যাবে। তার মানে হচ্ছে সে যখন চলে গেছে, যাওয়ার সময় তার সমস্ত শক্তি ছিল, আর্মি বলেন, পুলিশ বলেন, রাজনীতিবিদ বলেন, সমস্ত অর্গান তার ছিল। তা সত্ত্বেও যখন পালাইছে, তাহলে আপনাদের প্রত্যেককে এখন বুঝতে হবে যে কারো পজিশন স্থির নয়, ইট ক্যান বি চেঞ্জ অ্যাট এনি মোমেন্ট। দেশ সেই জায়গায় গেছে, সেটা হলো প্রথম অর্জন। দ্বিতীয় অর্জন, তার আগে যদি একটা অর্জন বলি, আমরা শেখ হাসিনার যে রোষানলে ছিলাম, সেটাকে সরানো হইল সবচেয়ে বড় বিজয়। বাংলাদেশে ওই রকম একজন মহিলা আগামী 100 বছরও আসবে না, যাকে আমি মিন করি ফিমেল ভার্সন অফ হিটলার। তো এইরকম একজন মহিলা, এটা তো বাংলাদেশ সবচেয়ে বড় বিজয়। আপনি হাজার, এই বিজয়টা কিন্তু তরুণরা এনেছে, অফকোর্স তরুণরা এনেছে। এখন কেউ কেউ বলেন যে হ্যাঁ, সবাই আমরা দলমত নির্বিশেষে ছিলাম, কিন্তু আপনি যদি যুদ্ধের মাঠে যান, এবং যুদ্ধের মাঠে যাওয়ার পর
দুইটা থাপ্পড় দিছে একজন, আপনি ফেরত চলে আসেন, আইসা বলেন গেছিলাম, দুইটা থাপ্পড় দিছে, আমি চলে আসছি, যুদ্ধ হইল? হয় নাই। আর এই ছেলেদের বেলায় পুলিশ কি বলছে স্বরাষ্ট্রমন্ত্রীকে? এডারে মারি এডাই মরে, বাকিগুলি সরে না। ইউ সি দ্য ডিফারেন্স। আপনি থাপ্পড় খেয়ে চলে আসছেন, আপনি আন্দোলন করেন, আর ওনারা এডারে মারি এডা মরে, বাকিগুলি সরে না। পার্থক্য আছে না? এক। দুই, বলতেছে যে জুলাই আন্দোলন সবাই করছে, ইয়াস আমরা সবাই করছি, ক্রেডিট নিতে চায় তারা। জুলাই আন্দোলনের ক্রেডিট তারা নিতে পারবে, তাদের নেওয়ার অধিকার আমি মনে করি যারা পট পরিবর্তন হলে বিপদগ্রস্ত হবে। হিসাব সহজ। কালকে যদি আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে, তর্কের খাতিরে বলছি, তাহলে বিপদগ্রস্ত হবে কারা? আপনি নোট করেন, যারা বিপদগ্রস্ত হবে তারাই আন্দোলনের কিং, আর যারা বিপদগ্রস্ত হবেন না তারা কিং নয়। এটাতেই আপনি ভাগ করে ফেলতে পারেন জুলাই আন্দোলনের নেতৃত্ব কাদের। জি জি, জনাব রাজ্জাকী, ধন্যবাদ। অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান, আমরা দেখছি বা এটা সমাজে একটা প্রচলন রয়েছে যে আমলা, রাজনীতিবিদ এবং ব্যবসায়ীরা মিলে দুর্নীতির একটা চক্র গড়ে উঠেছে, চক্র করছে বা সিন্ডিকেট বলছে অনেকে। তো এই সিন্ডিকেট ভাঙার উপায় কি, এবং এই সিন্ডিকেট ভেঙে দুর্নীতিমুক্ত সমাজ কিভাবে আমরা করতে পারি? না, বিষয়টা হচ্ছে যে আমলা, পুলিশ বা অন্য যারা আছে রাজনীতিবিদ সবাই মিলে একটা দল, তাদের আলাদা একটা দল যেটা দুর্নীতিগ্রস্ত দল, সেটা তো তারা গঠন করেছিল, এবং সেটা যে এখনও নাই তা তো না, সেটা কিন্তু এখনও আছে। হয়তো তাদের সংখ্যাটা কমে গেছে, যারা বেশি দুর্নীতির সাথে যুক্ত ছিল তারা হয়তো এখন নেই, বা থাকলেও তারা এখন সম্মুখে আসছে না। কিন্তু একই সাথে মনে রাখতে হবে যে এইটা কিন্তু একটা জটিল প্রক্রিয়া, এটা ভাঙাটা। যদি আপনি একটা সমাজে মূল্যবোধ আদর্শ প্রতিষ্ঠিত না করতে পারেন, যদি আইনের শাসন না থাকে, যদি সেখানে কোনো ধরনের মানে সামাজিক প্রথা, বিশ্বাস, দীর্ঘদিনের যে ঐতিহ্য সব যদি ভেঙে আপনি নতুন করে গড়তে পারেন, তাহলে এই দুর্নীতি দমন হবে। আরেকটি বিষয় হলো যে আমরা এমন একটা পর্যায়ে চলে গেছি, দুর্নীতির শীর্ষে তো অবস্থান আমাদের আছে, এই অবস্থান থেকে দূর করা, মানে অবস্থান থেকে একটা সামাজিক বা মূল্যবোধের জায়গাটা যদি সমুন্নত রাখতে হয়, তাহলে আমাদের অনেকগুলো ক্ষেত্র আছে, যে ক্ষেত্রগুলো বা প্রাতিষ্ঠানিক যে জিনিসগুলো আছে সেটি সংস্কার করতে হবে আগে। যে কারণে কিন্তু সংস্কার নিয়ে বেশি কথা হচ্ছে গত কয়েক মাস যাবৎ। সংস্কার বলতে আমরা কি বুঝি? আপনি যে প্রশ্নটা করলেন সেইখানে তো সংস্কারের প্রশ্নটা কি আগে যেরকমভাবে চলছে এই বিষয়টা বা আমাদের সমাজটা সেরকম আর চলবে না, অফিসটা সেরকম চলবে না। আমরা আমলাতন্ত্রের কথা বলি যে বেড়াজালে আছি আমরা, সেটা সেরকম আমলাতন্ত্র থাকবে না। আপনি যথার্থই বলেছেন যে এই যে বিভিন্ন শ্রেণী, গোষ্ঠী, পেশা মিলে যে একটা রাজত্ব তৈরি করেছিল, সিন্ডিকেট তৈরি করেছিল, সেই সিন্ডিকেট কিন্তু বোঝা যাচ্ছে যে আসলেও তাদের সিন্ডিকেট ছিল। কারণ আমরা দেখতে পাচ্ছি যে সচিবটা কিন্তু এখন জোরপূর্বক অবসরে যাচ্ছে, তাদের বাধ্যতামূলক ছুটিতে দেওয়া হচ্ছে, কারো চাকরি থাকছে না, কারো জেল জরিমানা হচ্ছে, এটা পুলিশ থেকে শুরু করে রাজনীতিবিদটা তো আছেই, তারা তো রাজনীতির মানে দুর্নীতির শিখরে অবস্থান করছে। এর সাথে যাদের আসলে সংশ্লিষ্ট থাকার কথা না, তারাও এর সাথে যুক্ত হয়ে গেছিল, এবং তাদেরও কিন্তু বিচার হচ্ছে। আমি মনে করি যে আমাদের এই দুর্নীতি দূর করবার জন্য অন্য যে বিষয়গুলো, যেমন আমি যদি শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলি, আমি যদি সামাজিক যে ভূমিকা সেটা যদি বলি, পারিবারিক যে শিক্ষা সেটার কথা বলি, তো পারিবারিক শিক্ষা যদি আমার সঠিক থাকে, আমার যদি স্কুলে বা বিদ্যায়তনে আমি যদি ঠিকমতো পড়ালেখা করি, আমি যদি আসলেও যে স্বশিক্ষিত বা যেটা বলে যেটা সুশিক্ষিত যেটা, সেই শিক্ষা যদি আমি গ্রহণ করি, তাহলে তো আমার মধ্যে দুর্নীতিটা মনে ধারণ করার কথা নয়। এখন প্রাতিষ্ঠানিক জিনিসগুলো হয়তো অন্যভাবে কথা বলতে হবে। আমি একটু ইন্টারাপ্ট করি। আপনি ঢাকা ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছেন বা এখনো জড়িত আছেন, তো আমরা কি সেই নৈতিকতার শিক্ষা বা যে মানবিকতা যেটা বলি, যেটাতে দুর্নীতি মুক্ত রাখবে আমাকে নিজেকে, সেই শিক্ষাটা কি আমরা পাচ্ছি আমাদের ছাত্র বা আমাদের বাচ্চারা? না, এটা পাচ্ছি না বলেই তো আমাদের দুর্নীতি বাড়ছে। কারণটা হলো যে আমি একজন শিক্ষক হিসেবে আমি সর্বোচ্চ ফলাফল করে তারপর আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হব বা কলেজের শিক্ষক বা অন্য জায়গায় যেভাবে হোক না কেন, কিন্তু আমরা এটাও দেখেছি যে ইউনিভার্সিটিতে যারা ফার্স্ট হচ্ছে
সেই জায়গায় দুর্নীতি হচ্ছে। আমি সেই কথায় আসছি, সেই জায়গাটাতে কি আমরা সঠিক কাজ করতে পারছি? আমি সেই কথায় আসছি যে আমি যদি আমার অবস্থান থেকে আমি দুটোই ফার্স্ট হয়েছি বা আমার রেজাল্ট ভালো, আমি আসলে ওই বিদ্যায়তনে বা উচ্চশিক্ষায় ওখানে ওই পজিশনে থাকা যাওয়ার মতো আমার যোগ্যতা আছে, তাহলে আমার তো দুর্নীতি করার দরকার নেই। কিন্তু আমার পজিশন হচ্ছে পরে, অনেক পরে, আমি প্রথম কয়েকজনকে টপকে যখন আমি ফার্স্ট হলাম, প্রথমেই শিক্ষকটা বানালো আমাকে, এটা প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে দুর্নীতির প্রক্রিয়া। এবং অথবা আমি টাকা পয়সা দিয়ে, ঘুষ দিয়ে যদি আমি শিক্ষক হই বা আমি অন্য কোনো পেশায় যাই, তাহলে সেটা তো দুর্নীতি। এখন পেশাতে তো যাচ্ছেন, কিন্তু এই যে রাজ্জাকি ভাই বলছিলেন যে মেডিকেল বা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার সময় একটা হিউজ পরিমাণ 20 লাখ 25 লাখ টাকা ডোনেশন দিতে হচ্ছে। সো তার মানে ছাত্র জীবনের প্রথম থেকে কিন্তু সে দুর্নীতির সাথে জড়িত হয়ে যাচ্ছে। না, এই জায়গাটা থেকে আমরা কিভাবে, এই জায়গাটাই তো পরিবার এই টাকাটা দিচ্ছে কে? ছাত্র তো দিচ্ছে না, দিচ্ছে তো তার পরিবার। তার মানে পরিবার তো এই দুর্নীতির সাথে যুক্ত, এনকারেজ করছে দুর্নীতিকে। তাহলে যে ছেলে মেয়েকে আমি অভিভাবক হয়ে দুর্নীতিটা প্রমোট করছি তার মাধ্যমে, তো সে সারা জীবন তো দুর্নীতির সাথে যুক্ত হবে। সে তো কখনোই দুর্নীতি থেকে বের হতে পারবে না। কারণ সে যদি 25 লক্ষ টাকা দিয়ে প্রাইভেট মেডিকেলে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বা যে কোনো জায়গায় যদি পড়ে, তার তো লক্ষ্য হবে আরো 25 কোটি টাকা ইনকাম করতে হবে তার। অথবা তার যে সারাউন্ডিংস আছে, সে যাদের সঙ্গে ঘুরছে ফিরছে, চতুর্দিকে তার একটা বলয় হয়ে পড়ছে, তার মস্তিষ্কে তো আছে যে আমি দুর্নীতিগ্রস্ত। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, দুর্নীতি নির্মূল করতে সত্যিকারের রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। এই সদিচ্ছাটা আপনি কতটুকু দেখছেন বর্তমানে এবং ভবিষ্যতে? সেই সদিচ্ছা যদি থাকতো, মনে করেন আওয়ামী লীগ সরকার দুর্নীতিবাজ চলে গেছে, পালায় গেছে, বাকি যারা আমরা রাজনীতিবিদরা দেশে আছি, সব কিছুর তো উদ্যোগ নেয় রাজনীতিবিদরা। দেশটা যখন তারা চালাবে, দুর্নীতি মুক্ত তো তাদেরই করতে হবে। আপনি জিনিসটা বোঝার চেষ্টা করেন। আওয়ামী লীগ যেখানে যেখানে দুর্নীতি করছে বা যেই জায়গাটা, সেই জায়গাগুলো কি খালি আছে? আমি আবারও একই কথা বলছি, খালি যেহেতু নাই, তার মানে কি, যেখান থেকে আওয়ামী লীগ বেহিসেবি রোজগার করছে, সেই জায়গা থেকে এখন আবার অন্য কেউ ঢুকে গেছে, ভরতেছে। ওই যে আমরা বলছি দুর্নীতি দলীয়ভাবে বিচারক নিয়োগ করে, আপনাকে ভাবতে হবে আপনি বিচার করার উপযুক্ত কিনা, কিন্তু আপনি সেটা ভাবেন না। আপনি তো বিবেক বিবর্জিত মানুষ। প্রতিটা সরকার, মানে গত সরকারের কথা বলতেছি, বিগত 15 বছর শেখ হাসিনা মনে করত প্রজাতন্ত্রের এই দেশের জনসংখ্যা হলো মাত্র 15 লক্ষ। তারা কারা? প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী। আমরা খুশি, তোদেরকে আমি খুশি রাখবো, তোরা আমাকে পাওয়ারে রাখবি। ইউ বিলিভ ইট অর নট, আমি একজন পুলিশ অফিসারের নাম বললাম না, তাকে আমি জিজ্ঞেস করলাম আমার ঘনিষ্ঠ, পুলিশের চাকরিটা কেমন লাগে? বলেন কি ভাই, এর চেয়ে ডাটের চাকরি আছে একটা বড় পদের? সে বলতে সেখান থেকে বের হবো, অফিসে রওনা দিব, বা নিয়ত করে যদি বের হয় আজকে এত টাকা দরকার, আই ক্যান আর্ন ইট, এবং নট আনসারেবল, আই ক্যান ডু ইট এনিথিং, আই ক্যান ডু এনিথিং। তো আজকে সেখানে যখন আমরা তাদের বিচারের ব্যাপারে, আপনি সব রাজনৈতিক কিন্তু বলতেছে আমাদের অনেক লোক মারা গেছে, তো আপনি যখন একটা বিচার করতে চায়, আজকে ইউনূস সাহেব, এই সরকার বিচার করতে যায়, তারা কি আমরা একাগ্রচিত্তে সবাই বলছি নো কোশ্চেন বিচারটা আপনি করেন? আমরা বলি নাই। আমরা কিন্তু নির্বাচন করে ক্ষমতায় যেতে চাই। ইউনূস সাহেবের মতো লোক আছে বলে আজকে ইউনূস সাহেব চলে যাক, আমাকে প্রধান উপদেষ্টা বানাক, ফর গডস সেক, কালকে থেকে সমস্ত প্রশাসন যন্ত্র মাঠে কাজ করবে। ডাজ ইট মিন যে আমি যোগ্য? না, এটার মানে হচ্ছেই আমাকে ভর্তা বানাতে পারবে। কারণ আমরা দেখছি 5ই আগস্ট একজন সেনাপ্রধান যখন বাংলাদেশের রাজনীতিবিদদের ডাকলো যে আপনারা আসেন, তখন কিন্তু কোস্টারে চড়ে সবাই গেল। যারা দেশ চালাবে তাদেরকে ডাকছে কর্মচারী প্রজাতন্ত্রের, এবং সেখানে তারা গেছে। আমাকে ডাকলে তো আমি যেতাম না। যদি আমি একজন রাজনীতিবিদ হইতাম, তাহলে আমি বলতাম ওয়েলকাম টু মাই হাউস, ইউ কাম টু মাই হাউস, বাট না, আমরা গেছি। সো ইউ সি যে আমাদের স্ট্যান্ডার্ড অফ পলিটিশিয়ান, যদি আমি বলি আর্মি চিফ ডাকবে, তাতে টপ লিডাররা সব যাবে কেন? হ্যাঁ, যদি প্রেসিডেন্ট দাওয়াত দিত তাও একটা কথা ছিল। জি, সো দ্যাট ইজ দ্য থিং। আপনাকে বুঝতে হবে আপনার মেরুদণ্ড শক্ত কিনা। মেরুদণ্ড শক্ত মানে এই না যে আপনি আমাকে ধমকাবেন, অমুকের পিটাবেন, তমুকের, দ্যাট ইজ নট মেরুদণ্ড। মেরুদণ্ড কাকে বলে? ইউনূস সাহেবকে দেখেন। ইউনূস সাহেব এক টেলিফোনে আপনার কুয়েত থেকে যাদেরকে দণ্ড দেওয়া হয়েছিল, এই বাংলাদেশের সরকার বলছে দ্যাট ইজ দেয়ার পানিশমেন্ট, তারা এটা
তার টেলিফোনে ছেড়ে দিছে দুবাই থেকে। হ্যাঁ, দুবাই থেকে যায়ও নাই, ছেড়ে দিছে, তারপর অপশন দিছে তোমরা এখানে থেকে চাকরিও করতে পারো, যার যার বাসায় ফেরতও যেতে পারো। দেয়ার ইজ নো সেকেন্ড ম্যান ইন বাংলাদেশ। আগের যখন কেয়ারটেকার আসছিল তাদের সব সাজানো ছিল, পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন, আর্মি সব ঠিক ছিল, শুধু তারা বসে নির্বাচনটা দিয়ে চলে গেছে। আর এখন যিনি আসছেন অন্তর্বর্তীকালীন সরকার, তর্কের খাতিরে কেয়ারটেকার বললাম, যেহেতু সে নির্বাচন দিবে, তার পুলিশ নাই, তার প্রশাসন নাই, তার আর্মি নাই, কেউ তাকে আর্মি যদি কোঅপারেট করে তাইলে আবার ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে যদি আর্মি কোঅপারেট করে তাইলে কিভাবে এগুলো হয়? সুতরাং শুভঙ্করের ফাঁকি। জি জি, ধন্যবাদ। অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান, এই যে আলোচনা হচ্ছে যে সমাজের প্রতিটি স্তরে রাষ্ট্রীয় অবকাঠামোতে দুর্নীতি হচ্ছে, দুর্নীতির ব্যবস্থা রাষ্ট্র নিজেই সহযোগিতা করছে, আমলারা করছে, রাজনীতিবিদরা করছে, ব্যবসায়ীরা করছে। তো এই যে একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে যে সব জায়গায় দুর্নীতি, তো এই জায়গা থেকে বের হওয়ার জন্য সরকারকে কি পরামর্শ দিবেন? কিভাবে আমরা? আপনি ভালো একটা শব্দ ব্যবহার করেছেন যে প্যাটার্ন তৈরি হয়ে গেছে। জি, তো এখান থেকে তো বের হয়ে আসতে হবে। আমি একটা উদাহরণ দিই, সেটা হলো আমার এক ছাত্র অফিসে জয়েন করতে গেছে প্রথম দিন, জয়েন করে আসছে, আসার পর আমার সঙ্গে দেখা, বলে যে স্যার আজকে একটা নতুন একটা জিনিস শিখে আসলাম। বললাম কি? বলে যে আমাদের কাগজপত্র তো বিভিন্ন জায়গায় দিতে হয়, বিভিন্ন টেবিলে টেবিলে, তো সেইখানে টাকা ছাড়া কাজ হয় না। তো আমি বললাম আজকে তুমি জয়েন করলে আজকে কিসের টাকা? বলে না স্যার, ওটা একটা নিয়মের মধ্যে হয়ে গেছে, ওই এই টেবিলে 500, ওই টেবিলে 1000, মানে ধরন অনুযায়ী, তার যোগ্যতা অনুযায়ী, পদ অনুযায়ী, এরকম 500, 1000 এটা দিতে হয়। এটা আমি দিয়ে আসলাম। তার মানে কি, ওর কিন্তু দুর্নীতি প্রথম থেকে শুরু হলো, মানে কিভাবে করতে হবে দুর্নীতি সেটাও একটা শিক্ষা পেয়ে গেল। এই যে মানে একটা ধর্মীয় দৃষ্টিকোণ, একটা সামাজিক দৃষ্টিকোণ, একটা নীতি নৈতিকতা, একটি মূল্যবোধের যে আদর্শ সেটি তৈরি করে দাও তার মনের জগতে, সেটা কিন্তু আর সে পেল না। প্রথম থেকে কি বলো, সে দেখলো যে আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা কাঠামোর মধ্যে একটা প্যাটার্ন হয়ে গেছে আমাদের এই দুর্নীতি করার, সেটা কিন্তু সে পেয়ে গেল। যদি তাই হয় তাহলে সে তো কোনো দিনই নীতি নৈতিকতার দূরে মানে কাছে যাবে না, সে তো এর থেকে দূরেই থাকবে। কাজে আমি বলবো যে আমাদের যে সংস্কার রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে ব্যক্তিগত পর্যায় পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে আসলে মনের সংস্কার আগে। আর মানুষ, আমরা তো দেশের মানুষ, আমরাই তো বিভিন্ন জায়গায় চাকরি করি, আমরা পড়ালেখা করছি, আমরা সমাজ চালাচ্ছি, পরিবার চালাচ্ছি, আমরা রাষ্ট্র চালাচ্ছি। আমরা যদি পরিবর্তন না হই তাহলে কোনো ক্ষেত্রে আসলে কোনো কিছু হবে না, পরিবর্তন সম্ভব না, কোনোভাবেই আমাদের আসলে এই দুর্নীতি দমন করা সম্ভব না যদি আমরা নিজেদেরকে সেই মনের যে দুর্নীতি সেটা যদি দূর না করি। আপনাদের অনেক মূল্যবান আলোচনা শুনছিলাম। সময় স্বল্পতার জন্য আমাদের অনুষ্ঠান আজ এখানেই শেষ করতে হচ্ছে। অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।